নেতাজি তো ভারতবর্ষে অনাথ। তার সাথে যেমন খুশি তেমন হয়েছে, আজও হচ্ছে। তাই এই মেলা খেলা এই নিয়েই নেতাজি থেকে গেলেন। সুতরাং সিলেবাসে দিতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওই আবার প্রশ্ন তারা দেবেন কেন? ইন্দিরা গান্ধীর জীবনী দিয়ে রাজীব গান্ধীর জীবনী দিয়ে যদি আমার 2% ভোটও বাড়ে, পরবর্তীকালে দেখবে এই রাজ্য রাজনীতিতে অনেকের ঢুকে যাবে। হ্যাঁ, তুমি দেখতে পাবে। অলরেডি আছে, আরো দেখতে পাবে। নেতাজি তো ভারতবর্ষে অনাথ। তার সাথে যেমন খুশি তেমন হয়েছে, আজও হচ্ছে। তাই এই মেলা খেলা এই নিয়েই নেতাজি থেকে গেলেন। সুতরাং সিলেবাসে দিতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওই আবার প্রশ্ন তারা দেবেন কেন? ইন্দিরা গান্ধীর জীবনী দিয়ে রাজীব গান্ধীর জীবনী দিয়ে যদি আমার 2% ভোটও বাড়ে, পরবর্তীকালে দেখবে এই রাজ্য রাজনীতিতে অনেকের ঢুকে যাবে। হ্যাঁ, তুমি দেখতে পাবে। অলরেডি আছে, আরো দেখতে পাবে। যে এই যে নানান রকম বামপন্থী আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলনের নাম করে যেসব মহাপুরুষ হয়ে গেছেন যারা, হুম, যেমন একটা কথা বলি, এটা একটা প্রোগ্রাম হয়েছিল দিল্লির রামলীলা ময়দানে, বছর 12-13 আগে, 10-11-12 বছর আগে। সেটা রামদেব বাবার প্রোগ্রাম, মানে পতঞ্জলি প্রোগ্রাম। সেখানে ওরা মঞ্চের পাশে কি করেছিলেন, বেশ কিছু ছবির কোলাজ লাগিয়েছে। তাতে সব ভারতবর্ষের মুনি ঋষিরা, মহাপুরুষরা ছিলেন। তার মধ্যে রামদেব বাবা এবং ওর যিনি কেমিস্ট, ওই ভদ্রলোক, তারও ওই কি জানো বালকৃষ্ণ, তাদের মূর্তি ছিল। মানুষ, মানে বিইং দ্য অর্ডেন ফলোয়ার অফ রামদেব বাবা, প্রতিবাদ করে ছিঁড়ে ওগুলো নামিয়ে দিয়েছিল। যেটা বুঝলো কি হচ্ছে, তারা কিন্তু দ্বিধা করেনি। আমরা কিন্তু রাস্তাঘাটে অনেক এক লাইনে 20 জন মহাপুরুষের মধ্যে আমাদের এই রাজ্য রাজনীতির অনেক নেতাদের দেখে ফেলি, তার প্রোটেস্ট হয় না। কারণ জাতিগতভাবে আমরা খুব মেরুদণ্ডহীন হয়ে পড়ছি। এই বাঙালি, যে বাঙালি শৌর্য বীর্যের প্রতীক। তো সেই জন্যে সাধারণ মানুষ যতক্ষণ না প্রতিবাদী হবে, জেগে উঠবে, ততক্ষণ সিলেবাসে তো নতুন করে সংযোজন হবেই না। যা যেগুলো আছে সেগুলো কালে কালে মুছে যাবে। কারণ পপুলার ইস্যু আসবে না, পপুলার ইস্যু গুলো আসবে, সেইগুলোকে তোমায় স্থান দিতে হবে, কারণ তাতে তোমার ভোট বাড়ে। অম্লানদা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন এবং খুব মানে বিতর্কিত কথাবার্তা বলছেন। তার মধ্যে একটা বিতর্কিত কথা হচ্ছে যে আপনি বলছেন যে বিজেপি মানে অ্যান্টি মুসলিম একটা ইমেজ। যারা এই ভগবানজি বা উন্নামি বা যে নামেই তাকে ডাকা হোক, যারা এর বিরোধী, তারা একটা কথা খুব বলেন যে নেতাজি যে ওয়ান কিচেন ওয়ান স্লোগান, জয় হিন্দ, এই যে তারা যে বলছে, তিনি যে বলছেন, কিন্তু দেখা যাচ্ছে যখন ভগবানজি রূপে যদি হয়েই থাকে তিনি নেতাজি, তাহলে তিনি শুধুমাত্র কেন শিবের উপাসনা করছে? আপনার ছবিতেই আছে, সন্ন্যাসী দেশনায়কে দেখা যাচ্ছে যখন সে শিবের উপাসনা করছে। আবার আইএনএতে দেখা যাচ্ছে যে তিনি সর্বধর্মের সমন্বয় করছে। এইটা বিরোধীরা খুব বেশি করে প্রশ্ন তোলেন। আর আরেকটা প্রশ্ন তারা তোলেন, তারা বলেন যে যে ভগবানজি শেষ 2 বছর যার বাড়িতে ছিল, তিনি হচ্ছেন একজন বিজেপি বা আরএসএস এর একজন, মানে একজন মুখ্য মানুষ, মানে তিনি নাকি এমএলএ, আমি যতদূর জানি, মানে সঠিক না বললে আপনি সূত্রে দেবেন। বলছে ব্যাপারটা পুরো একটা পলিটিসাইজ জায়গায় চলে যাচ্ছে এবং এইটা পুরোপুরি আরএসএস হিন্দুত্ববাদীদের একটা প্রোপাগান্ডা। এটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমত, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি সব ধর্মের অবলম্বন করে কিছু কিছু দিন কাটিয়ে সিদ্ধি লাভ করার চেষ্টা করেছেন, বা করেছেন যদি বলি। তার মধ্যে ইসলামও আছে। কিন্তু তার আরাধ্য দেবতাকে মা কালী,
তিনি মামা করেই সারা জীবন মাতৃ সাধনায় জীবন করেছেন। সুভাষচন্দ্র শিবের উপাসনা করছেন আমরা দেখলাম। আর কিছু করেছেন কিনা ঠাকুরের মতো একটা সব পথ দিয়ে হেঁটে সত্যিতে পৌঁছানোর জন্য আমার জানা নেই। কিন্তু তিনি কি কাউকে বলছেন যে তোমরা সবাই শিবের উপাসনা করো, তোমরা সব ছেড়ে দাও, তোমাদের ধর্ম, তোমাদের বিশ্বাস, তোমরা সব আমার সাথে এসো, শিবের উপাসক হয়ে যাও? কখনো তিনি বলেন, কখনো তিনি তার প্রচারও করেন। আমরা হয়তো সিনেমাতে নেই, সেখানে একটা জায়গায় আছে, আমরা নামাজ পড়ানো দেখাইনি, কারণ আমার মনে হয় ওগুলো বুজরুকি ছাড়া কিছু নয়। একটা কীর্তন হলেই একটা নামাজ হলেই একটা কীর্তন, একটা মন্দির হলেই একটা মসজিদ, এগুলো বুজরুকি। এগুলো হিন্দি সিনেমায় দীর্ঘদিন চলেছিল, 60, 70, 80 দশক পর্যন্ত। মেহের আলী তো ওখানে নামাজ পড়তে যাচ্ছেন, পবিত্র মোহন বলছেন তোমার তো নামাজের সময় হলো। যাবেন না কেন? সেই নামাজ পড়ে এসেই তো উনি অ্যাটেন্ড করবেন ওনার যে আরাধ্য সুভাষচন্দ্র বসু, তার নেতা, তিনি তো শিবের উপাসক। তাতে সংঘাতটা কোথায়? কোথাও সংঘাত নেই, সেই প্রচার কোথাও নেই, সেই কথা কোথাও বলা হচ্ছে না। তুমি ধর্মনিষ্ঠ মুসলিম হও, তুমি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হও, শিখরা দেখবেন যা হোক না হোক রোববার সকালে তারা গুরুদুয়ারায় যাবেন, বা খ্রিস্টানরা দেখবেন চলে যান এতে চার্চে চলে যান রোববারে, এবং বিকেল বেলা ওদের একটা কনগ্রেগেশন হয় নানান রকমের। এতে কোনো অসুবিধে নেই। আপনি মঙ্গলবারে যাচ্ছেন মহাবলীর পুজো করতে, যান না, কিসের অসুবিধে? আপনি সোমবারে শিবে, আমাদের তো বহুমাত্রিক ধর্ম, আমরা সমস্ত একে বিশ্বাস করি। সেইভাবে আমরা, মানে ঠাকুরের খুব সুন্দর কথা বলেছেন যে বাড়িতে একরকম মাছ আসে, মা যে ছেলের যেরকম পেটের অবস্থা সেইভাবে রান্না করেন। কোনোটা তেল ঝাল করে দেন, কোনোটা আলু কাঁচকলা থানকুনি পাতা দিয়ে ঝোল করে, কোনোটা কিছু করেন। তো ব্যাপারটা হচ্ছে তাই, কোন ইষ্ট দেবতায়, কোন মতবাদে, কোন মন্ত্রে তোমার ভালো লাগে সেটা তোমার কাছে সব অপশন খোলা আছে। এবং মানে অ্যাকর্ডিং টু শ্রীরামকৃষ্ণ পরমহংস, যে তুমি একই জায়গায় তো পৌঁছবে, করো না। সুভাষচন্দ্র তো বারবার বলছেন, সেই সিনেমাতেও যেটা উল্লেখ করলে সেখানেও আছে সন্ন্যাসী দেশনায়ক, যে তিনি বললাম তো 13 বছর বয়সে, তিনি 14 বছর বয়সে মাকে একটা চিঠি লিখছেন, অসাধারণ চিঠি, উড়িষ্যা থেকে মা তখন এখানে, অসাধারণ শ্রীরামকৃষ্ণের বর্ণনা দিয়ে, অসাধারণ আমার মনে হয় ওই বয়সে। তো তার তো মানে আরাধ্য শ্রীরামকৃষ্ণ পরমহংস, তার সাথে তো অন্য ধর্মাবলম্বী, তার যারা অনুগামীরা রয়েছেন, তার যারা সহকর্মীরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, কিচ্ছু এসে যায় না। সুতরাং আরএসএস আর কে কি, আর কে রামকৃষ্ণ মিশন, কে ভারত সেবাশ্রম সংঘ, তাতে সুভাষচন্দ্রের মতবাদের কোনো পার্থক্য হয় না, কোনো তারতম্য হয় না। সুভাষচন্দ্রের কাছে, যেটা স্বামীজি বারবার বলেছিলেন, আগামী 50 বছর দেশমাতৃকাই তোদের আরাধ্য দেবী হয়ে উঠবে, আর সব মন্দিরে তালা বন্ধ করে দেবে। স্বামীজি বলেছিলেন, একজন মানে হিন্দু প্রফেট হয়ে তিনি এই কথা বললেন, সব মন্দিরে তালা বন্ধ করে দেবে, দেশই তোদের একমাত্র দেবতা হয়ে। সুভাষচন্দ্র তো সেখান থেকে বড় হয়েছেন। তিনি বলছেন যে বিবেকানন্দ এন্টার্ড ইনটু মি এট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে স্বামীজি আমার মধ্যে ঢুকে পড়লেন। সেই মানুষটির মধ্যে তো রন্ধ্রে রন্ধ্রে ধর্ম নিরপেক্ষতা একটা ভীষণ বেগ টার্ম হয়ে গেছে, ধর্ম নিরপেক্ষতা। কিন্তু এটা নিয়েও আপনার ছবিতে আছে, ধর্ম নিরপেক্ষতা মানে তো ধর্ম বিরোধীরা নয়, এটা আছে আপনার ধর্মহীনতা নয়, ধর্মবিরোধিতা নয়, এবং সহাবস্থান, এইটা হচ্ছে মানে কোএক্সিস্টেন্স, সেইটা হয়তো মানে পৃথিবীকে বাঁচাবে, এই মানবতাকে বাঁচাবে, এই কোএক্সিস্টেন্সের থিওরি। আমরা যদি আমাদের মধ্যে যদি এই সহাবস্থানের মানসিকতা ডেভেলপ না করে, তাহলেই যুদ্ধ, তাহলেই অশান্তি, তাহলেই হানাহানি, তাহলেই মানবতার হনন। সুতরাং সেটা ধর্মে হোক, ধরো তুমি ধনী,
আমি ততটা ধনী নই। আমি যদি তোমাকে ঈর্ষা করি, তোমার সাকসেস, তোমার যে উপলব্ধি, প্রাপ্তি, তাতে আমি যদি ঈর্ষা করি, তাহলে আমার মধ্যে হিংসা জন্মাবে। আর আমার সেই হিংসা আমার সাথে তোমার শত্রুতা তৈরি করবে। কিন্তু আমি যদি মনে করি তন্ময় এগুলো অ্যাচিভ করেছে, আমাকেও করতে হবে। আমি তন্ময়ের পথ অনুসরণ করে এগুলো অ্যাচিভ করব। তাহলে কিন্তু এই সংঘাত থাকবে না, তখন বন্ধুত্ব হবে। তাহলে অশান্তি হবে না। তেমনি ভাবে আমার প্রতিবেশী, আমার পাশের পাড়া, আমার পাশের রাজ্য, তার কি ধর্ম, আর তার কি সেটা যদি আমাকে কষ্ট দেয়, তাহলে পৃথিবী তো অশান্তিতে ভরে যাবে। তুমি নিষ্ঠার সাথে তোমার ধর্ম পালন করো, আমাকে আমার ধর্ম পালন করতে দাও। আর তো সেখানে কিছু নয়। কিন্তু যে ধর্মই তোমার হোক, সর্বোপরি কিন্তু তোমার দেশ। কারণ সেই দেশ হচ্ছে ধারক। সেই দেশে তুমি থাকো, সেই দেশে আমি থাকি, সেই দেশে আরো মানুষ থাকে। সুতরাং সেখানে এক নিয়ম, সেখানে এক আইন, সেখানে এক আদর্শ, এক অর্থনৈতিক নিয়ন্ত্রণ থাকতেই হবে। ধর্ম তোমার অন্তর্জগতের ব্যাপার। তুমি তোমার ধর্মস্থানেও যেতে পারো, তোমার ঘরে বসেও ধর্ম পালন করতে পারো, সেটা তোমার উপর। কিন্তু দেশকে ডিস্টার্ব করে নয়। সেখানে তুমি হিন্দু হলেও তোমার উপর আঘাত নেমে আসতে হবে, মুসলিম হলেও হবে, খ্রিস্টান হলেও হবে, শিখ হলেও হবে, যে হলেও। এইখানে তো সুভাষচন্দ্র তো এইটাই করেছেন। সুভাষচন্দ্র, তুমি সাজা চুলার কথা বললে, আমি যেটা যাচ্ছি না, ওগুলো বহু চর্চিত। আইএনএ যখন করছেন, তখন তো বিভিন্ন ধর্মাবলম্বীরা আছেন, তাদের কারোর ধর্ম পালনে কোনো বাধা ছিল না। নেতাজি বলেননি সবসময় শিবের উপাসনা করো, কিন্তু একথাও বলেননি সবসময় কদম কদম বাড়ায় যা গাও, আর সব ভুলে যাও। কৃষ্ণ কৃষকের চেন কি বারখা বারসে গাও, জাতীয় সঙ্গীত আমাদের, আর সব ভুলে যাও না। তুমি নিশ্চয়ই তোমার ধর্ম পালন। কিন্তু যখন তুমি সোলজার, যখন তুমি একজন আইএনএ ডেডিকেটেড সোলজার, তখন তোমার প্রধান ধর্ম হচ্ছে যে ভারতবর্ষের ঋত গৌরব উদ্ধার করা, ভারতবর্ষের জন্য স্বাধীনতা অর্জন করা, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মুহূর্তের জবাব দেয়। উনি অযোধ্যাতে 4টে জায়গায় ছিলেন। তার মধ্যে একটা জায়গা ছিল যেখানে, যার বাড়িতে উনি ছিলেন, সেই ভদ্রলোক কংগ্রেসী, মোটেও আরএসএস। আচ্ছা তার পণ্ডিত আচ্ছা নেহরুর সাথে ছবি আছে। তার ঘরের দেওয়ালে তিনি, পণ্ডিত নেহরু এসছেন, তিনি তাকে রিসিভ করছেন একদম পাশে দাঁড়িয়ে। আচ্ছা পণ্ডিত আচ্ছা নেহরু তখন কিন্তু প্রধানমন্ত্রী, এবং খুবই জনপ্রিয় প্রধানমন্ত্রী। তার একদম পাশে দাঁড়িয়ে ছবি তোলাটা খুব সহজ কাজ নয়, তার মানে সে নিশ্চয়ই খুব ক্লোজ। তো ওই প্যারা মহারাজের বাবা আছে, তাতে কি এসে গেল? তাতে কি এসে গেল? হ্যাঁ, তাতে বরং আমাদের একটা সন্দেহের উদ্রেক ঘটায়। সেটা হচ্ছে এই সবটাই গট-আপ কেস। আমি মনে করি তিনি সোভিয়েত রাশিয়া থেকে এসছেন, সেটা তিনি উড়ে এসছেন বা করে কায়াকল্প ধরে এসছেন, সবাই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে একটা পলিটিক্যাল ডিল বিটুইন সোভিয়েত রাশিয়া এন্ড দি দেন ইন্ডিয়ান গভর্নমেন্ট, একটা ডিল। সেই যদি বিশ্বাস করতে হয়, তাহলে ওই নেহরুপন্থী একজন মানুষ, আরে সম্পূর্ণানন্দ কে ছিলেন? সম্পূর্ণানন্দ কংগ্রেসের কংগ্রেসের মুখ্যমন্ত্রী। তাহলে এই সম্পূর্ণানন্দজি তো মাতাজিকে ব্যবস্থা করে দিয়েছিলেন, সরস্বতী মাইয়া। সুতরাং এগুলো অত সহজভাবে 2 2 4 করা যাবে না। আমি যেগুলো বুঝছি সেগুলো হয়তো টোটালি ভুল, পুরোপুরি ভুল। কিন্তু আমাদের সব দিকগুলো করতে হবে। যেখানে আমরা বুঝতে পারবো না, সেখানেই নেতাজি পাগল হয়ে গেছিলেন, মাথা খারাপ হয়ে গেছিল, লিখে দিলাম। নেতাজিকে ছোঁয়া, বোঝা, জানা ওই অন্ধের হাতি দর্শনের। তোমাকে সব দিক থেকে তোমার যে মন্থন, সেটা চালিয়ে যেতে হবে। ধরো তুমি নেতাজিকে নিয়ে বিশেষ কিছু একটা করলে, কিছু ধরো একটা, আমি তো স্কাল্পচার, আমি একটা নেতাজির সুন্দর মূর্তি করলাম, সেটা একজন কিনে নিলেন, কি 10 জন বললেন কপি করে দিন আমরা নেব, সেটা তো আমি বেনিফিট একটা পাচ্ছি বাই ডিফল্ট। কিন্তু লাভটা কি হচ্ছে?
যে নেতাজির একটা ভালো মূর্তি অনেক জায়গায় যাচ্ছে, কোথাও ক্লাবে যাচ্ছে, লাইব্রেরিতে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, যাচ্ছে বা প্রাইভেট কালেকশনে যাচ্ছে। বাই ডিফল্ট আমি তার বেনিফিট পাচ্ছি ইন টার্মস অফ আর্নিং, ফেম, হোয়াটএভার। সেটা ঠিক, সেটা হতেই পারে, কিন্তু তোমার যদি মূল উদ্দেশ্যটাই থাকে তখন তুমি কি করবে? তখন একটা ভালো মূর্তি থেকে রাত্রিবেলা গিয়ে ছাপ তুলে নিয়ে এসে মোল্ড করে ওটাকে কপি করে বিক্রি করবে, কারণ তোমাকে সংসার জীবিকা নির্বাহ করতে হবে আর ফেম অর্জন করতে হবে। এগুলো হচ্ছে তাই। আমি সমগ্র বই থেকে একটু টুকলাম, আর.সি. মজুমদার একটু টুকলাম, XYZ এর একটু নিলাম, নিয়ে একটা বেশ কম্পাইল করে সুন্দর করে বাঁধুনি করে নিজের বই বলে চালিয়ে দিলাম। আচ্ছা, রোজ হচ্ছে, রোজ সেই করে বেশি দিন তুলতে পারে। ঠিক আছে, জেনুইনলি আমরা যদি এগিয়ে নেতাজিকে নিয়ে আরো কিছু, যে কদিন আর যে কদিন ক্ষমতা আছে, ক বছর আর ক্ষমতা বেশি নেই, বুড়ো হয়ে গেছে, যে কদিন আমরা পারবো যদি করতে পারি তাহলে হয়তো আরো কিছু প্রজন্ম তারা উদ্বুদ্ধ। সেটাই একমাত্র যেটা তুমি করছো, তোমার চ্যানেলের মাধ্যমে করছো। হয়তো 1000 লোক দেখবে, তার মধ্যে হয়তো 900 লোক মন হয়ে গেল। তুমি ওই 100 লোকের মধ্যে বীজ বপন করছো, বিশাল ব্যাপার। অম্লানদা, অনেকেই জানতে চেয়েছেন, মানে আমি যখন হঠাৎ করে সকালবেলা উঠে দেখি, মানে এগুলোই প্রাপ্তি আর কি, মানে আর কি হঠাৎ বলি সে 1000 জন দেখুক আর 10 জন দেখুক, যখন মানুষ বলেন যে আপনি খুব ভালো কাজ করছেন, আমি বলছি যে তখন তাকে আমি বলি যে কাজ করতে হবে না, আপনারা সবাই মিলে, যেটা আপনি বলছিলেন সিলেবাসে করা, বা আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা আমরা বললাম যে আপনারা সবাই জনপ্রতিনিধির কাছে গিয়ে বলুন, যে আমরা এর চেয়ে তো আমরা বেশি কিছু করতে পারবো না, এটা আমাদের একটা বীজ বপনের কাজ আমরা করে যাব, চেষ্টা করব। তো বহু মানুষ আমার কাছে জানতে চাইছে যে সন্ন্যাসী দেশনায়ক ছবিটা কবে আমরা ওটিটিতে দেখতে পাবো। এই বহু মানুষ আমরা আপ্রাণ চেষ্টা করছি, কোনো অজ্ঞাত কারণে আপনারা দেখেন যে ওটিটিতে কি ধরনের সিনেমা আসে। সবসময় তারা যে মানে সিনেমাটিক্যালি খুব একটা উন্নত মানের বা কন্টেন্ট ওয়াইজ খুব উন্নত তাও তো হয় না। বেশ কিছু ভালো ছবি থাকে, কিন্তু বেশ কিছু মানে বটতলা সাহিত্যের মতো জিনিস ঢুকে পড়ে। কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের এই ছবি এখনো ডিল হয়নি, করা যেতে পারেনি চেষ্টা সত্ত্বেও। আর যেসব অফার টফার আসছে তাতে প্রযোজকদের যে লগ্নি তার খুব কম ফিরে আসছে, এসব নানান কারণ আছে, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। এবং আপনাদের একটা বলে রাখি, একটা খুব বড় কোম্পানির সাথে, খুব বড় মাল্টিন্যাশনাল, সেই ডিটেলে এখন যেতে পারছি না বলে বলছি, আমি রিসেন্টলি বম্বে থেকে ফিরলাম, 5 দিনের একটা ট্রিপে গেছিলাম সেই মিটিংটাই করতে। এইটাকে প্রথমত হিন্দি এবং পরবর্তীকালে মাল্টিপল ইন্ডিয়ান করার চেষ্টা চলছে। তার সব আইনসঙ্গত দিক আর এই সেইগুলো রয়েছে। এটা আর কোনো উদ্দেশ্য নয়। তার থেকে অর্থ সমাগম কি হবে না হবে আমারও জানা নেই, যারা উদ্যোগী হয়ে এগিয়ে এসছেন তাদেরও জানা নেই। মানুষ দেখবার সুযোগ পাবেন, সেই প্রচেষ্টা চলছে। আর ওটিটিতে আমরা কিন্তু এটাকে কুক্ষিগত করে রেখেছি বা আটকে রেখেছি এরকম কিছু নয়, অনেক চেষ্টা হচ্ছে। একটা সম্মানজনক হলে, বোঝাপড়া হলে ডেফিনেটলি অদূর ভবিষ্যতে আপনারা ওটিটিতে। আপনি আরেকটা ছবির কাজ শুরু করছেন, এই যে ছবির কাজ শুরু করছেন, এটা নিয়ে আমরা, আপনি যদি সময় দেন খুব ভালো হয়, যে পরবর্তী যে কাজ আপনি খুব শিগগিরই শুটিং শুরু করবেন, বাংলাদেশে শুটিং করবেন, পুরো ওই বিষয়টা নিয়ে যদি আমরা বসি, নরসংহার, কেন নরসংহার, এই বিষয়কে আপনি কেন বেছে নিলেন, এই নিয়ে যদি আমরা একটা সেশন শুরু করি। এখন তো খুব প্রাথমিক স্তরে আছে, এখন একটা রিসার্চের স্তরে আছে। হ্যাঁ, আমরা অনেক বড়, অনেক মানে ইন্ডাস্ট্রি টপ মোস্টদের আমরা এই করতে পেরেছি, সাইন করাতে পেরেছি, টপ মোস্ট। তো একটা বেশ বড় আকারেই, ভালো আকারে হবে কাজটা। তো সেটা জানাতে আমার আরো একটু সময় লাগবে। আমার মনে হয় আমাকে আরো অন্তত এই জুলাই মাসটা পুরো এবং অগস্টের মাঝামাঝি, মেবি আফটার 15th আগস্ট অর সো আমরা এটা নিয়ে আলোচনায় বসতে পারি। তার আগে অম্লানদা, আমরা অপেক্ষায় থাকবো। আপনাকে দর্শকরাও অনেক শুভেচ্ছা জানাবেন আপনার মানে এই ভগবানজির পরবর্তী অধ্যায়
কি হতে চলেছে নরসংহার, যদিও সম্পূর্ণ হয়তো স্বতন্ত্র বিষয়, আমি জানি না বিষয়টা, নরসংহারে এইটুকুই জানি, তো আর কিছু জানি না। শেষ একটা খুব স্বতন্ত্র হলেও লিঙ্কড, কারণ নেতাজির সাথে দেশভাগ এবং দেশভাগের যে ফলশ্রুতি, যে নির্মম ফলশ্রুতি, বাস্তুহারা মানুষের ঢল, তার একটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা রয়েছে, যেটা আমাকে উদ্বুদ্ধ করেছিল একদম তরুণ বয়সে, তখন 18, তখন আমি মরিচঝাপিতে, হয়তো সেই নিয়েও আমরা আলোচনা করতে পারি, মরিচঝাপিতে দীর্ঘ 1.5 বছর আমি মরিচঝাপিতে ছিলাম। আমি একমাত্র নন রেফিউজি ছাত্র নেতা তাদের জীবনে, কারণ তাদের যারা নেতারা ছিলেন তারা সবাই আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলেন। আমাকে দায়িত্ব দিয়েছিলেন তাদেরই যিনি প্রেসিডেন্ট ছিলেন, সতীশ মন্ডল। তো একটাই কারণ ছিল, তো ওই যে রেফিউজি যারা এসেছিলেন, উদ্বাস্তুরা যারা দণ্ডকারণ্য থেকে এসেছিলেন, তার সাথে তো আমার কোনো যোগই নেই। আমি তো এপারে জন্মেছি, এপারে বড় হয়েছি, এপারে সবকিছু, আদি হয়তো ওপার, কিন্তু এপারে আমার সেই নস্টালজিয়া থাকার পরে কথা নয়। কিন্তু ওই নেতাজি যোগ, যে নেতাজি তো ভারত ভাগ চাননি, নেতাজি তো বারবার বলেছিলেন, 38 সাল থেকে উনি এটাকে এর গন্ধ পাচ্ছিলেন এবং বলছিলেন, মাই ডিভাইন মাদারল্যান্ড শ্যাল নট বি কাট অফ। কিন্তু সেই জাতীয় নেতৃত্ব শোনেনি, তারা একের পর এক ওই বিপদ সংকুলের মধ্যে পা দিয়েছে, কারণ তাদের ন্যারো ইন্টারেস্ট, তাদের ভোটে জিততে হবে, তাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য জায়গাটা ঠিক করতে হবে। যখন দেখা গেল একজন প্রধানমন্ত্রী দিয়ে হবে না, ভাগ করে নাও, একদিকে জিন্না সাহেব হবেন, একদিকে নেহেরু হবে। তো সুভাষচন্দ্র থাকলে তো সেটা সম্ভব হতো না। সুভাষচন্দ্র সেটা বিরোধিতা করতেন, চূড়ান্ত ভাবে বিরোধিতা, মানে আদর্শগত ভাবে। যখন মানে ময়দানে নেমে বিরোধিতা করার, তখন তিনি দেশে ছিলেন না, কিন্তু আদর্শগত ভাবে বিরোধিতা তিনি সেই 32 সাল থেকে উনি করছেন যখন বিদেশে। তো ব্যাপার হচ্ছে, ওই জন্য আমরা যারা সুভাষচন্দ্রের ভাবাদর্শে অনুপ্রাণিত, তাদের সাথে জয়ী নরসংহারের যোগ রয়েছে, সুতরাং ইনডাইরেক্টলি ওটা রিলেটেড, মানে আগামী ছবি। এইটুকুই বলতে পারবো, পরে কথা, পরে বিস্তারিত আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব অম্লানদা। আর একটা একটু শেষ একটা জিনিস জানতে চাইছি, সুভাষচন্দ্র বলে সম্ভবত না, পীযূষ চক্রবর্তী একটা, আমি যদি ভুল না বলি, সুভাষচন্দ্র বলে একটা ছবি করেছিলেন, অভি ভট্টাচার্য সুভাষচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন, হ্যাঁ, অনেক আগে সেটা। তারপরে দীর্ঘ একটা বিরতি, সুভাষচন্দ্রকে নিয়ে তেমন ছবি, অর্থাৎ কিনা মানে ফিকশন আমরা দেখতে পাই না। তারপর সৃজিত মুখার্জি, যদি সন্ন্যাসী দেশনায়কটা তার আগে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক, মানে রিলিজটা পিছিয়ে যায়। এবং তারপর হিন্দিতে, বম্বেতে নেতাজি ডেড অর অ্যালাইভ যে ছবিটা করলেন, এবং আরেকটা দ্য লস্ট প্রাইম মিনিস্টার বলে একটা ছবি। হ্যাঁ বলুন। তার আগে একটা ছিল যেটা রাজকুমার রাওকে নিয়ে, তার আগে শ্যাম বেনেগালের ছিল দ্য ফরগটন হিরো, বোস দ্য ফরগটেন হিরো, এই ছবিগুলো ছিল। এবং তারপর আরেকটা ছবি, সেই ছবিটা রিলিজের আলোয় মুখ দেখলো না, দ্য লস্ট প্রাইম মিনিস্টার একটা ছবি, সেটা মাঝে মধ্যে ইউটিউবে তো অল্প একটু ট্রেলার আমরা দেখতে পাই, কিন্তু সেই ছবিটা মানে দেখাই গেল না। তো এই এত সব ছবির মধ্যে যদি সন্ন্যাসী দেশনায়ক তো আপনার নিজস্ব ক্রিয়েশন, নিজস্ব সন্তান, হ্যাঁ, সেটা কি বাদ রেখে এই সমস্ত ছবিগুলোকে যদি আমরা আপনার কাছে তুলে ধরি, তো কোন ছবিটাকে আপনার মানে খুব আপনার হৃদয়ের কাছাকাছি যদি বলা? তুমি যেটা বললে প্রথম ছবির কথা, আমার মনে হয় সেইটাই তো খুব মানে ট্রু রিপ্রেজেন্টেশন অফ সুভাষচন্দ্রের লাইফ আমরা পাই। এবং তারপরে যেগুলো হয়েছে, সেগুলো অনেকগুলো, যদি আমি বলি পাতে দেবার মতো নয়, তাহলে অত্যুক্তি করা হবে না। প্রথম আঘাত পেয়েছিলাম শ্যাম বেনেগাল সাহেবের কাছ থেকে। শ্যাম বেনেগালের মতন একজন মানুষ, তিনি এরকম কাঁচা কাজ করলেন কেন আমার জানা নেই, এবং অত্যন্ত মানে সিনেমা হিসেবে অত্যন্ত নিম্নমানের, যেটা শ্যাম বেনেগালের নয় মনে হয়। এটা যে অর্ডারি কাজ, এটা বোঝা যায়। আমি একসময় সাহারা সিটিতে গিয়ে এই সিনেমাটাই করার জন্য ওই ওদের একটা বড় লেভেলে আমি পৌঁছে গেছিলাম, মানে সুব্রত রায়ের নিচে ওনার সেক্রেটারিয়েটে পৌঁছে গেছিলাম।
তারা আমাকে বলেছিলেন যে স্যার, মানে সুব্রত রায় এবং আমাদের সাহারা গোষ্ঠী পস্তায়, রিপেন্ট করে শ্যাম বেনেগালের ওই ৩৫ কোটি টাকার ছবির জন্য। হুম? ঠিক আছে, তবু নেই মামার থেকে কানা মামা ভালো। কিন্তু সেই তো শেষে উনি তো সেই নেতাজি ভবন আর এদের পাল্লায় পড়ে উনি তো সেই পথেই চলে গেলেন। হ্যাঁ? নেতাজিকে বিয়ে দিলেন, মেরে ফেললেন, এসব করলেন, কন্যা-ফন্যা দেখালেন। আর পরে যেগুলো হয়েছে সেগুলো সব ঠিক আছে, সবাই চেষ্টা করেছেন। হ্যাঁ? যে যার মতো করে। কোনটা খুব মনোগ্রাহী, হ্যাঁ? এবং চরিত্র চিত্রায়ন আমার তো কোনটাতে মানে বাংলায় যা হয়েছে, হিন্দিতে যা হয়েছে, আমার মনে হয় যে নেতাজিকে নিয়ে খুব, খুব লঘুভাবে নেওয়া হয়েছে। আমরা রিচার্ড অ্যাটনবরোর 'গান্ধী' দেখেছি। উনি ৩ বছর ধরে বেন কিংসলেকে খুঁজে পেয়ে বার করেছিলেন। হ্যাঁ? তার থিয়েটার ব্যাকগ্রাউন্ড ছিল, ফিল্মের খুব একটা কাজ ছিল না। তবু তাকে কিন্তু তার কাস্টিং ডিরেক্টর, কাস্টিং টিম খুঁজে বার করেছিল এবং কি সাংঘাতিক এ। আমি এক নেলসন ম্যান্ডেলা দেখেছিলাম। এই লন্ডনেই দেখেছিলাম। কমার্শিয়াল রিলিজ হয়েছিল। সেখানে নেলসন ম্যান্ডেলার ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন, কি অসাধারণ! তো সেই সিরিয়াসনেস আমাদের কেন নেই আমি জানি না। আমাদের তো এখন একটা হিড়িক পড়ে গেছে বায়োপিক বানাবার। যাকে তাকে ধরে তার একটা চরিত্র চিত্রায়ন হচ্ছে এবং সেগুলো যে কি কুৎসিত হচ্ছে সে আর বলবার নয়। হ্যাঁ? এই বায়োপিক এর নাম করে। সুতরাং আ সন্ন্যাসী দেশনায়কে যদি নেতাজিকে এমনি দেখাতে হতো, মানে আমরা যা দেখে এসেছি নেতাজিকে, অর্থাৎ ৪৫ সাল পর্যন্ত, অর্থাৎ তখন তার ৪৮ বছর বয়স। সেই যদি দেখাতে হতো, দাড়ি গোঁফ ছাড়া আর এটা, আমি জীবনে ওই ছবিটা করতাম না। আমার সুবিধে ছিল দাড়ি গোঁফে অর্ধেক ঢাকা, বল্ড হেড, ব্যক্তিত্ব, রং, চেহারা, কথা, শিক্ষা, এগুলো ভিক্টর ব্যানার্জির মধ্যে পেয়েছিলাম। যার ফলে ওই চরিত্র চিত্রায়ন আমার মনে হয়েছিল খুব হবে, সত্যের কাছাকাছি হবে। তাও কি সবাই মেনে নিয়েছেন? হয়তো অনেকে নেননি। কিন্তু আমাকে কেউ বলেননি যে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে মানায়নি বা খুব বাজে লেগেছে। কেউ বলেননি বা কোনো চিত্র সমালোচক কেউ বলেন, নিন্দে করেননি। তো তার থেকে আমি ধরে নিচ্ছি ভিক্টর দা সাংঘাতিকভাবে উতরে গেছেন। সেটা তার অ্যাক্টিং স্কিল আর ওই মুখ চোখ ঢাকা, ওই দারুণ একটা রিজেমব্লেন্স। এই সন্ন্যাসী নেতাজিকে কেমনভাবে দেখাবে সেটা তোমার। মানুষ মেনে নেবে। তার কারণ মানুষ সন্ন্যাসী নেতাজি দেখেনি। কিন্তু আদার দ্যান নেতাজি বাকি যারা আছে তারা যদি বিশ্বাসযোগ্য না হয়ে ওঠে তাহলে কিন্তু ছবিটা মার খাবে। এটা উনি বলেছিলেন। এবং আমি মনে করি খুব রাইটলি করেছিলেন। আ ব্যা অবজার্ভ করেছিলেন ব্যাপারগুলো। বাকি যে যেমন পেরেছে করেছে। আচ্ছা, এগুলোর মধ্যে দিয়ে না কিছু প্রচার তো হয়। কিন্তু ওই যখন তুমি একটা ভেস্টেড ইন্টারেস্ট নিয়ে, হ্যাঁ, নেতাজির আ যে বায়োগ্রাফি সেটাকে করে দাও, ডিস্টর্ট করে দাও, সেটা খুব বড় অপরাধ। খুব বড় অপরাধ। আমি একজন আ ফরাসি হিস্টোরিয়ান, তার একটা লেখা পড়েছিলাম। সেখানে তিনি বলছেন যে ভুল তথ্য পরিবেশন করা এটম বোমের থেকেও ভয়ংকর। কারণ সেটা হিউম্যান ব্রেইন কে ডাইরেক্টলি এফেক্ট করে। এটম বোম তোমার হাত কেটে যেতে পারে, পা কেটে যেতে পারে, বড়জোর মরে যেতে পারে। কিন্তু জীবন্বিত করে রাখার জন্যে এই যে তথ্যগত ভুল, ডেলিবারেট ভুল, এ একটা ক্রাইম, বড় ক্রাইম, স্লো পয়জনিং এর মতো। তো সেই জন্যে আমরা চেষ্টা করব সত্যনিষ্ঠ হয়ে উম কাজ করবার। তাতে যদি ভুল ত্রুটি থেকে যায়, থেকে যাবে। 100% তো ঠিক হবে না। কিছু হতে পারেই না। কিন্তু আমার মধ্যে যেন অন্য কোনো চাহিদা আমাকে যেন তাড়িত না করে। এইটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে অম্লানদা, অনেক অনেক হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু। অম্লানদার পরবর্তী ছবি জন্য বাকি থাক, মানে 15ই আগস্টের পর অম্লানদার সময় হলে হয়তো আমরা, যেটা পরোক্ষভাবে দেশভাগ নেতাজির সঙ্গে যুক্ত, মানে অম্লানদা বললেন, সেই নিয়ে আমরা আরেকদিন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। খুব ভালো থাকবেন সবাই। তন্ময়ের অনুষ্ঠান দেখুন। তার মধ্যে দিয়ে অনেক প্রচার প্রসার হবে। আমরা আছি।